শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব শুনতে বেশ ভারী কথা, তাই না? কিন্তু এই শব্দগুলো দিয়ে আসলে ঠিক কী বোঝানো হচ্ছে? আজকে আমরা ইফতেখার সিফাতের লেখা হিউম্যান বিং বইটার ভেতরে একটু ডুব দেব। দেখব বইটা আমাদের সময়ের কোন গভীর সংকটকে চিহ্নিত করতে চেয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এর মূল যুক্তিতেই চলে যাই। শুরুতেই বইটার ভূমিকা থেকে নেওয়াই ঘটনাটা একবার দেখুন। কি সাংঘাতিক ব্যাপার! একজন মানুষ নিজের ধর্মকে বোঝার জন্য এর মূল গ্রন্থটা পড়ছেন, আর সেখান থেকে এমন একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন। বইটা বলছে এই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন কিছু না, এটা একটা বিশাল সমস্যার সামান্য একটা লক্ষণ মাত্র, যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রশ্নটা হলো, এমনটা হয় কেন? নিজের হাজার বছরের পুরনো ঐতিহ্য বা ধর্মগ্রন্থকে বুঝতে গিয়ে কেন এত মৌলিক একটা জায়গায় বিভ্রান্তি তৈরি হয়? বইটা ঠিক এই কেনরই উত্তর খোঁজার চেষ্টা করেছে, আর এর কারণ হিসেবে একটা নির্দিষ্ট জিনিসের দিকেই আঙ্গুল তুলেছে। তো বইটা শুরু করছে আধুনিক মুসলিমদের এমন একটা সংকটের কথা বলে, যা হয়তো অনেকেই ব্যক্তিগতভাবে অনুভব করেন কিন্তু ঠিক গুছিয়ে প্রকাশ করতে পারেন না। বইটার মূল যুক্তিটা হলো, এই যে এত বিভ্রান্তি, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো একটা গভীর সমস্যারই লক্ষণ। আর সেই সমস্যাটা হলো, আমরা প্রায় সবাই একটা আধুনিক পশ্চিমা চশমার চোখে দিয়ে আমাদের প্রাচীন গ্রন্থগুলো পড়ি বা বোঝার চেষ্টা করি। আর এই অদৃশ্য চশমাটাই আমাদের দেখার ভঙ্গি এমনভাবে বদলে দেয় যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্যকেই আর চিনতে পারি না। আচ্ছা, তাহলে এই যে পশ্চিমা চশমার কথা বলা হচ্ছে, এর প্রভাবটা আসলে কি? লেখক এই অবস্থাকে একটা বিশেষ নাম দিয়েছেন এবং এর আসল রূপটা খুলে দেখিয়েছেন। চলুন এবার সেই অংশটা একটু দেখি। লেখক এই মানসিক অবস্থাকেই বলছেন বুদ্ধিবৃত্তিক দাসত্ব। এটাই বইটার একেবারে মূল ধারণা। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাটা কি নতুন কিছু, নাকি এর পেছনে কোনো ঐতিহাসিক কারণ আছে? লেখক বলছেন এর শেকড় আসলে অনেক গভীরে। দেখুন, এই মানসিকতার ঐতিহাসিক শিকড়টা বোঝানোর জন্য লেখক লর্ড ম্যাকেলের এই বিখ্যাত উক্তিটা সামনে এনেছেন। এখানে তো পরিষ্কার করেই বলা হচ্ছে যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার আসল উদ্দেশ্যই ছিল এমন একটা প্রজন্ম তৈরি করা, যারা নিজেদের সবকিছুকে প্রভুদের চোখ দিয়ে, তাদের বানানো মাপকাঠি দিয়েই বিচার করবে। তাহলে এই বুদ্ধিবৃত্তিক দাসত্ব বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? খুব সহজ করে বললে, নিজের সংস্কৃতি, নিজের বিশ্বাস, নিজের মূল্যবোধ, এই সবকিছুকে বিচার করার জন্য অবচেতনভাবে অন্য একটা ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ববিখ্যাকেই একমাত্র সঠিক মানদণ্ড হিসেবে ধরে নেওয়া। এটাই হলো সেই অদৃশ্য চশমাটা। আর এর ফল কি হয়? এর পরিণতি কিন্তু বেশ ভয়ঙ্কর। নিজের ঐতিহ্যকেই তখন বর্বর বা সেকেলে বলে মনে হতে থাকে। নিজের ভেতরেই জন্মায় এক ধরনের সাংস্কৃতিক হীনম্মন্যতা। আর নিজের বিশ্বাসকে বাঁচানোর জন্য সবসময় অন্যের বানানো মানদণ্ডে সে তাকে যৌক্তিক প্রমাণের একটা অন্তহীন দৌড়ের মধ্যে থাকতে হয়। কিন্তু এই যে আমরা বারবার পশ্চিমা চশমা বা ওয়ার্ল্ড ভিউয়ের কথা বলছি, এটা আসলে কি? এটা কি নিরপেক্ষ বা সার্বজনীন কোনো চিন্তার কাঠামো? বইয়ের পরের অংশের লেখক ঠিক এই প্রশ্নটারই গভীরে গিয়েছেন। বইটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল, আমরা যেটাকে পশ্চিমা বিশ্ববিখ্যা বলি সেটা আসলে কোনো নিরপেক্ষ বা ডিফল্ট চিন্তার কাঠামো না, বরং এটা একটা বিশেষ ঐতিহাসিক আর বুদ্ধিবৃত্তিক পথ চলার ফসল, যার একটা নির্দিষ্ট শুরু আর বিবর্তনের ধারা আছে। এই স্লাইডে পশ্চিমা চিন্তার সেই কয়েক হাজার বছরের যাত্রাপথটা এক ঝলকে দেখানো হয়েছে। দেখুন, এর শুরুটা হয়েছিল গ্রিক দর্শন আর রোমান আইন দিয়ে। তারপর এলো রেনেসা আর এনলাইটেনমেন্ট, যা ব্যক্তিকে একেবারে চিন্তার কেন্দ্রে নিয়ে আসলো। আর সবশেষে উপনিবেশবাদের মাধ্যমে এই নির্দিষ্ট চিন্তার ধরনটাই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো। লেখক বলছেন, এই যে এত লম্বা একটা বুদ্ধিবৃত্তিক ইতিহাস, এর একেবারে কেন্দ্রে রয়েছে একটাই ধারণা, আর সেটা হলো মানুষ বা হিউম্যান এর একটা বিশেষ সংজ্ঞা। এই একটা সংজ্ঞাই আসলে বাকি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। পশ্চিমা দর্শনে হিউম্যান বা মানুষটাকে, সে হলো এমন এক সত্তা যে নিজেই নিজের সংজ্ঞা তৈরি করে। তার যুক্তি হল আইন, অধিকার আর নৈতিকতার চূড়ান্ত উৎস। মানে ভালো মন্দ বিচার করার জন্য মানুষের যুক্তির বাইরে
আর কোনো উচ্চতর কর্তৃপক্ষ নেই। আলোচনার এই পর্যায়ে এসে লেখক আমাদেরকে একটা মৌলিক সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেন। ব্যাপারটা হলো দুটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়ের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত। লেখকের মতে আমরা আগের স্লাইডে যে হিউম্যানের সংজ্ঞাটা দেখলাম, সেই পরিচয়টা আরেকটা পরিচয়ের সাথে একেবারে সরাসরি সাংঘর্ষিক, আর এই দুই পরিচয়ের সংঘাতটাই লেখকের আলোচনার মূল জায়গা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছে পশ্চিমা হিউম্যান, যার কাছে আইন আর নৈতিকতার উৎস হল মানুষের যুক্তি, যা সময়ের সাথে সাথে বদলাতে পারে। আর অন্যদিকে আছে ঈশ্বরের আব্দ বা দাস, যার কাছে আইনের উৎস হল অপরিবর্তনীয় ঐশ্বরিক নির্দেশনা। একজনের লক্ষ্য হল নিজের সংজ্ঞায়িত সুখ, আরেকজনের লক্ষ্য হল আত্মসমর্পণ। এই দুটো পরিচয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্যের পর বইটা পাঠকের কাছে এই চূড়ান্ত ব্যক্তিগত প্রশ্নটা ছুড়ে দেয়, আমি কোন পরিচয় নিয়ে কবরে যেতে চাই? এটা কিন্তু আর কোনো তাত্ত্বিক বিতর্ক না, বরং নিজের অস্তিত্বের একেবারে গভীরে গিয়ে উত্তর দেওয়ার মতো একটা প্রশ্ন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, আসল সংঘাতটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়মকানুন বা প্রথা নিয়ে না। মূল লড়াইটা হল সত্য, মিথ্যা বা ভালো মন্দের চূড়ান্ত মাপকাঠিটা কি হবে তা নিয়ে। সেই মাপকাঠি কি মানুষের যুক্তি হবে নাকি ঐশ্বরিক নির্দেশনা? সবশেষে বইটা আমাদের এই মৌলিক প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়, আমরা যে পশ্চিমা বিশ্ববিখ্যাকে একটা স্বাভাবিক, নিরপেক্ষ আর সার্বজনীন চিন্তার কাঠামো বলে ধরে নিই, সেটা কি আসলেই তাই, নাকি এটাও আসলে একটা স্বতন্ত্র এবং প্রতিদ্বন্দ্বী বিশ্বাস ব্যবস্থা? এই গভীর প্রশ্নটা সবার জন্য রেখে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।